আজ আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর উল্লেখ আমি আগে করেছি, আজকে একটু বিস্তৃতভাবে আলোচনা করব এই বিষয়গুলো। আমি এদের ছবিগুলো বই থেকে দেখাবো, আর এদের যেগুলো মূল বিষয় সেগুলোকে আমি লিখে লিখে দেব। কিছু লেখা আছে। প্রথম আমরা বৈদ্যুতিক বাতির কথা বলছি। বৈদ্যুতিক বাতি মানে আমরা যে ফিলামেন্টওয়ালা বাল্ব যেগুলো ব্যবহার আগে করতাম বেশি, এখন খুব কমই সেগুলো ব্যবহার করা হয়, তবুও শুরুতে এইগুলোর আলোচনাই করা হবে। এর আগে আমরা আগের যে ভিডিও তাতে আমরা দেখিয়েছিলাম যে একটা বাল্বের রেটিং সেটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট। তো এই যে বাল্বগুলো, এগুলো আমরা ফিলামেন্টওয়ালা বাল্বের কথাই বলেছিলাম। এগুলোকে একটা পোশাকি নাম আছে, এগুলোকে ভাস্বর বাতি বলে বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বলে। তো আমরা দেখেছিলাম যে এইরকম যে বাতি, তার একটা নির্দিষ্ট রোধ আছে। এর রোধ হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, এটা হচ্ছে 484 ওহম। এবার আমি রোধের কথাটা বললাম কেন, এই যে বাতিটা, এবার আমরা ছবিটা দেখি। এই বাতিটাতে আমরা দেখতে পাচ্ছি বাল্বটা, সেই বাল্বে এই অংশটা হচ্ছে ফিলামেন্ট, এই মাঝের অংশটা হচ্ছে ফিলামেন্ট। এখানে কি থাকে প্রত্যেকেরই জানা আছে, এখানে খুব সরু স্প্রিংয়ের মতো করে তারটাকে গোটানো থাকে। এই স্প্রিংয়ের মতো করে তারটাকে গোটানো থাকলে কি হয়, অনেকটা লম্বা তারকে এখানে রাখা যায়। এবং আমরা দেখলাম এই বাতিটার রোধ হচ্ছে 484 ওহম। তার মানে এখানে এই যে তারটা যুক্ত করব, তার রোধটা 484 ওহম হতে হবে। তো সেই কম জায়গার মধ্যে সেইটাকে আনার জন্য আমরা লম্বা তারকে এরকম সরু স্প্রিংয়ের মতো করে আটকেছি। তারটা লম্বা এবং তারটা সরু, সেই জন্য তার রোধ বেশি। আর এই যে ফিলামেন্টটা তৈরি আগে টাংস্টেন দিয়ে হতো, আমরা লিখেছি এখানে, আগে এটা টাংস্টেন দিয়ে তৈরি করা হতো, কিন্তু এখন উলফ্রেমাইট বলে একটা সংকর ধাতু, সেটা টাংস্টেন, লোহা এবং ম্যাঙ্গানিজ, এই তিনটে ধাতু দিয়ে তাদের মিশ্রণে তৈরি, সেই উলফ্রেমাইট ব্যবহার করা হয়। এখন বিষয়টা কি, টেকনিকটা কি না, আমরা জানি এই দিক থেকে কোনো একটা দিক থেকে তড়িৎ প্রবাহিত হবে। এখানে একটা মোটা তার আছে, মোটা তার থাকার ফলে এখানে খুব বেশি তাপ উৎপন্ন হয় না, এই অংশটা থেকে আলো উৎপন্ন হয়। তারপর এটা ফিলামেন্টের মধ্য দিয়ে যায়, আবার উল্টো দিকের মোটা তারের মধ্য দিয়ে গিয়ে তারপরে বর্তনীটা কমপ্লিট করে বাড়ির বর্তনীতে। তো এই মোটা তার দুটোই আমি আগেই বললাম, এদের রোধ অনেক কম, সেই জন্য এখানে কোনো তাপ উৎপন্ন হয় না। তাপ উৎপন্ন হয় এই ফিলামেন্ট অংশটিতে। এটা অনেকটা উত্তপ্ত হয় এবং অনেকটা উত্তপ্ত হওয়ার ফলে একটা সময় এটা শ্বেততপ্ত হয় এবং সেখান থেকে আলো বের হয়। এইটা হচ্ছে এই বাল্বের মূল নীতিটা। এবার এই যে তারটা, এই তারটার গলনাঙ্ক কেমন হতে হবে না, এটা হতে হবে উচ্চ গলনাঙ্ক। এর গলনাঙ্কটা হতে হবে উচ্চ গলনাঙ্ক। উচ্চ গলনাঙ্ক হলে অনেক তাপ উৎপন্ন হওয়া সত্ত্বেও এটা গলে যাবে না। আর রোধাঙ্কটাও বেশি হতে হবে, এর রোধাঙ্কটাও বেশি হতে হবে, যাতে ওইটুকু অংশের মধ্যেই আমরা আমাদের প্রয়োজনীয় রোধটাকে নিয়ে আসতে পারি এবং তার ফলে ওটাতে তাপ উৎপন্ন হয়। তাহলে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্কের তার, সেগুলো দেখা গেছে উলফ্রেমাইট এই তারটা, এই সংকর ধাতুটা ব্যবহার করলে সেটা সম্ভব হয়। এরপরে আমরা আসছি এই বাল্বের বাকি অংশটাতে। এই বাকি অংশটাতে দেখা যাচ্ছে যে এই অংশটা কি থাকে, এইটাতে যদি বাতাস থাকতো, এই বাতাস থাকলে এখানে যে বাতাসের অক্সিজেন, আর এটা খুব উত্তপ্ত হচ্ছে, অক্সিজেন অত উত্তাপ, তার সঙ্গে এই ফিলামেন্টের অংশটা বিক্রিয়া করে একটা সময় ফিলামেন্টটা ক্ষয়ে যেত খুব তাড়াতাড়ি অক্সিজেন দ্বারা জারিত হয়ে। তো সেই জন্য আমরা এখানটাকে বায়ুশূন্য করি। এবার তোমাদের বইতে যেমন বলা আছে, সেটা একটা ফ্যাক্টর, যে এটাকে পুরো বায়ুশূন্য করলেও দেখা যায় এর মধ্যে কিছুটা অক্সিজেন আছে এবং সেটা দিয়ে এটা জারিত হচ্ছে। আরেকটা বিষয় হয়, খুব চাপ যদি বায়ুশূন্য করা মানে এখানকার চাপ কমিয়ে দেওয়া, খুব যদি চাপ কমিয়ে দেওয়া হয়, তাহলে এই ফিলামেন্ট থেকে কিছু অণু
বাষ্পীভূত হয়, যাকে ইভাপোরেশন বলে, ইভাপোরেট করে, এবং ইভাপোরেট করতে করতে একটা সময় এটা ক্ষয়ে যায়। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যে এক হচ্ছে এখানে অক্সিজেন থাকা চলবে না, আবার চাপটাকেও মেনটেন করতে হবে। তো একটা চাপ মেনটেন করার জন্য যেটা করা হয়, এই বাল্বের মধ্যে কম চাপে নাইট্রোজেন আর আর্গনের মিশ্রণ, এরা আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস জানি, নাইট্রোজেনও মানে এই সব ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকাই পালন করে, সেজন্য নাইট্রোজেন এবং আর্গনের মিশ্রণ ওর মধ্যে ঢুকিয়ে রাখা হয়। তার ফলে চাপটা মেনটেন হয়, তাহলে এই ফিলামেন্ট থেকে ইভাপোরেশন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, আবার অক্সিজেন থাকে না, সেই জন্য এর জারিত হওয়ার সম্ভাবনাটাও কমে যায়, এবং ফিলামেন্টটা এই বাল্বটা কী হয়, বাল্বটা দীর্ঘস্থায়ী হয়। তো এইটা ছিল ইলেকট্রিক বাল্বের সম্পর্কে আমাদের আলোচনা। নেক্সট যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক হিটার বা বৈদ্যুতিক হিটার। এইটা আমাদের হয়তো জানা আছে, বা জানা যদি না থাকে তাহলে জেনে নাও যে এই হিটারগুলো এইরকম হয়, 1000 ওয়াট, 1500 ওয়াট, এইরকম ক্ষমতা সম্পন্ন হিটার হয়। তা 1000 ওয়াট হিটার, তার যে তারটা, হিটারে যে তার ব্যবহার করব তার একটা নির্দিষ্ট রোধ থাকবে, 1500 ওয়াটের একটা নির্দিষ্ট রোধ থাকবে। তো আমরা সেই তারটাকে কেমনভাবে ব্যবহার করি না, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটা হলো একটা হিটারের ছবি। এই হিটারের ছবিতে যদি হিটার দেখে থাকো তাহলে তো ঠিক আছে, না দেখলেও আপাতত ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে অংশটা, এই অংশটা তড়িতের কুপরিবাহী এবং তাপ ভালোভাবে সহ্য করতে পারে, এইরকম একটা মেটেরিয়াল দিয়ে এটা তৈরি হয়। কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয় কিছু জিনিস বই থেকে খুঁজে তোমরা পড়ে নাও। এবার দেখা যাচ্ছে তার ভিতরে খাপ খাপ করা আছে, এবং তার মধ্যে তারটাকে কুণ্ডলী আকারে বসানো আছে, এবং সব তারের দুটো প্রান্ত থেকে দুটো প্লাগ পয়েন্ট সেটা এখান থেকে বেরিয়ে এসছে। তো এই যে কুণ্ডলী আকারে এখানে তারটা বসানো আছে, এই তারটা ব্যবহার করা হয় নাইক্রোম তার। এই তারটা ব্যবহার করা হয় নাইক্রোম তার। সাধারণত নাইক্রোম কি, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং লোহা, এদের একটা সংকর ধাতু। এবং এই নাইক্রোম তার কীরকম তার না, নাইক্রোম তারের রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক বেশি, মানে উচ্চ। আমি এখানে বেশি লিখলাম। তাহলে রোধাঙ্ক বেশি হওয়ার জন্য কি হয় না, এই অংশের তারে, এই হিটারটার যদি 1000 ওয়াটের হিটার হয় তাহলে তার একটা রোধ দরকার। সেই তার রোধটাকে আমি এর মধ্যে এনে ফেলতে পারি, অল্প যে অংশটার মধ্যে থাকে। এখানে যদিও হিটারে ওই রকম ফিলামেন্টের মধ্যে একটুখানি তার থাকে না, এখানে পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা তারই রাখা হয়, তবুও এই রোধটাকে আনার জন্য যেটুকু দরকার সেটুকু এখানে রাখা হয়। আর এর গলনাঙ্কটা বেশি। এর কারণ কি না, এখানে তাপ উৎপন্ন হলো, কিন্তু তাপ উৎপন্ন হওয়ার পর যদি এটা গলে যায় তাহলে তো হিটারটা খারাপ হয়ে যাবে। সেজন্য এই যে তারটা ব্যবহার করা হয় এখানে, তারের উপাদানটা, সেই উপাদানটার রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক বেশি। আরেকটা বিষয় হয় নাইক্রোম তারের, আরেকটা সুবিধা আছে যে এটা যখন প্রচুর গরম হবে এই তারটা, তাহলে বাতাস, এটা তো খোলা আছে, তাহলে বাতাসের অক্সিজেনের সঙ্গে এটা বিক্রিয়া করে আবার জারিত হয়ে এই তারটা ক্ষয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, তাহলে কেটে গেলে হিটার বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই নাইক্রোম তারের আরেকটা সুবিধা হচ্ছে যে উচ্চ উষ্ণতাতেও, এটা নাইক্রোমের ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ উষ্ণতাতেও ইহা অক্সিজেন দ্বারা জারিত হয় না। তাহলে হিটারে নাইক্রোম তারের ব্যবহারের সুবিধা কি না, এইগুলো হচ্ছে সুবিধা। সেইগুলো আমি তো বললাম, বইতেও এগুলো খুব সুন্দরভাবে বলা আছে, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে এটা ছিল ইলেকট্রিক হিটার। এরপরে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব, যে যন্ত্রটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। বৈদ্যুতিক ইস্ত্রিতে আমরা দেখতে কেমন সেটা তো আমরা জানি, বৈদ্যুতিক ইস্ত্রি প্রায় সকলেই দেখেছি। তার ভিতরে কীরকম থাকে, ভিতরে যে আমি যে অংশটা পেন দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে কুণ্ডলীটা। কুণ্ডলী মানে এটাও নাইক্রোম তারের কুণ্ডলী, নাইক্রোম তার ব্যবহার করা হয়। এবং এই কুণ্ডলীটার একই রকম ব্যাপার হিটারের মতোই, যেটা উচ্চ
রোধাঙ্কের তার এবং উচ্চ গলনাঙ্কের তার, তাই এখানে তাপ উৎপন্ন হয় এবং তাপ বেশি উৎপন্ন হওয়া সত্ত্বেও এটা গলে যায় না। তো এই যে নাইক্রোম তারটা এমনি ইলেকট্রিক ইস্ত্রির বাইরে এটা কীরকম হয়, ধাতব হয়। তা নাইক্রোম তারটা যদি ধাতব এই খাপটার মধ্যে বসানো থাকে তাহলে তো আমরা যখন ইস্ত্রি করবো তখন শক খাবো। তো সেইটাকে রোধ করার জন্য কি ব্যবহার করা হয়, এখানে অভ্রের চাদর, অভ্রের চাদর ব্যবহার করা হয়। অভ্র ইংরেজি হচ্ছে মাইকা। এই মাইকা খুব ভালো কুপরিবাহী বললাম ঠিক আছে, কুপরিবাহী না বলে এটাকে আমি বলি অন্তরক। এটা খুব ভালো অন্তরক। তো এই যে কি করা হয় এখানে, এই যে কুণ্ডলীটা দেখানো হচ্ছে, এই কুণ্ডলীটার উপরে এবং নিচে কুপরিবাহী কিসের, অবশ্যই তড়িতের, গুলি না যায় না, তড়িতের কুপরিবাহী, কিন্তু তাপের সুপরিবাহী। তো এই যে তড়িতের কুপরিবাহী তাকে আমরা খুব ভালো যদি হয় সেটাকে আমরা অন্তরক বলি, ইনসুলেটর। তো এই যে ফিলামেন্টটা সেটাকে নিচে এবং উপরে এই মাইকা লাগানো থাকে এবং মাইকা লাগানোর পর এটাকে এই যে লোহার বা ধাতব খাপ সেটার মধ্যে বসানো হয় এবং তার উপরে এটাকে চাপা দেওয়া হয়। তার ফলে তাপ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আবার এটা যেহেতু মাইকা শিট দিয়ে উপর নিচ বন্ধ করা থাকে সেই জন্য এটা বাইরে লেগে গিয়ে আমাদের কোনো দুর্ঘটনা ঘটায় না বা আমরা শক খাই না। তাহলে এইটা ছিল বৈদ্যুতিক ইস্ত্রি সম্পর্কে আলোচনা। এরপরে যে বিষয়টা নিয়ে একটু বেশি করে আলোচনা করব সেটা হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। আমরা বাড়ির যে বর্তনী, সেই বর্তনীতে মাঝে মাঝেই দেখতে পাবো, এগুলো যদিও একটু পুরনো দিনের যে বর্তনী তাতে দেখা যায় যে এইরকম, এটাকে সকেট বলে। সকেট মানে যে অংশটার একটু গর্ত মতো, আর যেটা উপর থেকে বসানো হয় সেটা এইরকম। তো এটা চীনা মাটির তৈরি হয়, যদিও এবং বেশ খানিকটা সাইজে বড় হয়, কিন্তু এখন আর এই ধরনের ফিউজগুলো ব্যবহার করা হয় না। যেখানে ফিউজ ব্যবহার করা হয় সেখানে এই যে অংশ দুটো এইটাকে এর মধ্যে ঢুকিয়ে বসানো হয়, আর এইখানে ফিউজ তারটা আছে, এই দুটো অংশ এখানে এখানে লেগে যায় আর তাদেরকে যোগ করে ফিউজ তার। তো এই তারটা হলো ফিউজ তার। এখন সেটা কোথায় লাগাবো সেটা পরে বলছি। তো এখন আমরা এইগুলো চীনামাটির ব্যবহার না করে প্লাস্টিকের ব্যবহার করি। যদি এখন আবার মানে আরও আধুনিককালে ফিউজ তারের পরিবর্তে একটা অন্য কিছু ব্যবহার করা হয়, তার বিষয়টা আমি নামটা শুধু শেষে বলবো। এবার আমি এই ছবিটা দেখি, এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে এখানে লাল দিয়ে দেখানো হয়েছে লাইভ তার, এদিকেও একটা লাইভ তার দেখানো হয়েছে, আর মাঝের অংশে একটা ফিউজ তার আছে। ফিউজ তার কিন্তু খুব শক্ত সমর্থ দেখতে তার নয়, এটা এমনিতে দোকানে কিনতে গেলে একটা কাগজের উপর জড়ানো একটা তার থাকে। এই যে ফিউজ তারের কাজটা কি, বা এখানে ফিউজ তার লাগানো হলো কেন, এর কারণটা হচ্ছে যে আমাদের যে বাড়ির যন্ত্রগুলো, সেই যন্ত্রগুলো আমরা জানি সবার দুপ্রান্তে কত বিভব পার্থক্য লাগানো থাকে। বাড়ির সমস্ত যন্ত্রের দুপ্রান্তে কত বিভব পার্থক্য লাগানো হয়, 220 ভোল্ট। তো এই 220 ভোল্ট বিভব পার্থক্য যদি আমরা সৃষ্টি করি তাহলে প্রতিটা যন্ত্রে তার ক্ষমতা অনুযায়ী, ক্ষমতা মানে তার ওয়াটেজ অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রবাহ যাবে। এবার যদি কখনো এমন হয় যে এই 220 ভোল্টের বেশি বিভব পার্থক্য সাপ্লাই থেকে আসছে, অথবা শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট কখন হয়? শর্ট সার্কিট আমরা এমনি বলতে পারি যে একটা প্লাগ আছে, এই এরকম প্লাগের 3টে জানি ফুটো আছে, এই প্লাগের 3টে এই দুটো যে ফুটো রয়েছে, গর্ত রয়েছে, সেখানে আমি যদি একটা এমনি তার লাগিয়ে দিই, এমনি তার মানে রোধহীন তার লাগিয়ে দিই, তাহলে রোধহীন তার, রোধহীন মানে অলমোস্ট নেই, তো সেই তারের মধ্যে দিয়ে প্রচুর তড়িৎ প্রবাহিত হবে। এই রকম যদি হয়, অনেক বেশি তড়িৎ প্রবাহিত হয়, তখন যদি ওটা ওই বেশি তড়িৎটা বাড়ির যন্ত্রগুলোতে চলে যেত, অর্থাৎ এর আগে বাল্ব, ইলেকট্রিক ইস্ত্রি বা হিটার যা যা দেখিয়েছি তার মধ্যে দিয়ে যদি ওই তড়িৎ প্রবাহিত হতো, তাহলে কিন্তু ওই যে যন্ত্রগুলোর মধ্যে যে তারগুলো আছে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, পুড়ে যেতে পারত। তা আমরা সেইটা থেকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা
নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার জন্য আমরা এই ফিউজ তারটা লাগিয়েছি। কি করে এটা না, যদি এই লাইনে, এটা লাইভ তার, এই লাইভ তার মানে এটা বারবার লাইভ তার বলছি বটে, এটা একটু বলে দেওয়া উচিত ছিল কারণ এর বিষয়টা পরে আছে। আমরা আমাদের বাড়িতে যে লাইন ঢুকেছে সেখানে সবসময় দেখব, যদি বাইরের যে পোলে যে তারটা আছে সেখানে দেখব দুটো তার আছে, একটা লাইভ তার, একটা নিউট্রাল তার। তার থেকে একটা তার নিয়ে এসে আমাদের বাড়িতে ঢোকানো হয়, তার মধ্যেও সেটা একসঙ্গে জড়ানো থাকে, তার উপর একটা কালো কভার দেওয়া থাকে, তার মধ্যে আসলে দুটো তার থাকে, একটা লাইভ আর একটা নিউট্রাল। আমরা এই ফিউজ তারটা লাগাবো লাইভ তারের সঙ্গে, লাইভ বা ফেজ বলে অনেক সময় এটাকে। এবার যেটা বলছিলাম যে এই লাইভ তারে হঠাৎ করে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করলো, তখন এই ফিউজ তারটা গলে যায়, গলে গেলে কেটে যায় এবং উত্তপ্ত হয়, গলে যায় এবং কেটে যায়। কেটে গেলেই এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়। এর ফলে উপকারটা কী হয় না, এর ফলে উপকারটা হয় যে এই যে বেশি তড়িৎটা বাড়ির যন্ত্রগুলোতে ঢুকছিল, যাতে যন্ত্রগুলো নষ্ট হয়ে যাওয়ার, পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেইটা আটকে গেল। তার মানে ফিউজ তার কী করে, নিজে কেটে যায়, নিয়ে কারেন্টের যাত্রা বন্ধ করে দেয়, মানে কারেন্টের যাওয়াটাকে বন্ধ করে দেয়। তো সেই জন্য এখানে দেখ, এই ফিউজ তারের বৈশিষ্ট্য কীরকম হতে হবে। এক হচ্ছে যে ফিউজ তারটাকে বেশি রোধযুক্ত হতে হবে, তার মানে এটাকে কীরকম হতে হবে না, উচ্চ রোধাঙ্ক, তারের তো আর রোধাঙ্ক হয় না, তারের উপাদানের রোধাঙ্ক উচ্চ হতে হবে, যাতে বেশি তাপ উৎপন্ন হয় এখানে। আর যে বিষয়টা হতে হবে, যেটার গলনাঙ্ক যদি খুব বেশি হয় তাহলে তো প্রচুর প্রবাহিত হবে, তাপ উৎপন্ন হবে, কিন্তু ওটা গলবে না, কিন্তু তড়িৎটা কী হবে, তড়িৎ তোর বাড়ির সমস্ত যন্ত্রের মধ্য দিয়ে যাবে এবং যন্ত্রগুলোকে পুড়িয়ে দেবে। তাহলে গলনাঙ্কটা কী হতে হবে না, এটা নিম্ন গলনাঙ্ক বা কম গলনাঙ্কের হতে হবে। তাহলে ফিউজ তারের ক্ষেত্রে এইটা খুব ইম্পর্টেন্ট, যে তারের যে উপাদান সেটা রোধাঙ্ক বেশি হতে হবে আর গলনাঙ্কটা কম হতে হবে। এইটা এখন বাড়িতে আমরা করি, যে লাইনের সরু সরু তার থাকে সেগুলোকে আমরা দাঁত দিয়ে ছিঁড়ি উপরের কভারটা, তারপরে ফিউজ কেটে গেলে সেখানে ফিউজ লাগিয়ে দিই। তাহলে এখানে একটা কাজ হয় বটে, কিন্তু আসলে ফিউজ তার যেটা দোকানে কিনতে পাওয়া যায়, একটা দেখবি লাল রঙের কাগজ, এরকম একটা লাল রঙের কাগজ, তার গায়েতে এরকমভাবে জড়ানো থাকে ফিউজ তার। তো সেই ফিউজ তার যেটা ব্যবহার করে সেটা হচ্ছে টিন, এটা টিন ও সীসা, লেড, এই দুটোর দিয়ে তৈরি। কীরকম না, টিন 25% আর সীসা 75%, মোটামুটিভাবে। এই টিন সীসার তৈরি একটা উপাদান দিয়ে আমরা এই ফিউজ তারগুলোকে তৈরি করি। এবং আবার বলছি, এই উপাদানের রোধাঙ্ক বেশি, সেজন্য বেশি তাপ উৎপন্ন হয় যদি হঠাৎ করে বেশি কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বিভিন্ন কারণ থাকতে পারে, বাইরের ভোল্টেজের বেশি হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, তোর বাড়ির কোনো সার্কিটের ত্রুটি হতে পারে, সেজন্য বেশি তাপ উৎপন্ন হয়, কিন্তু এর গলনাঙ্কটা কম বলে এটা কেটে যায় এবং এই যে তড়িৎ প্রবাহের যাওয়াটা সেটাকে বন্ধ করে দেয়। কারণ এতে উপকার কি হয় না, ওই যে তড়িৎ প্রবাহটা গিয়ে আমার বাড়ির যে সমস্ত দামি দামি যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলোকে নষ্ট করে দিতে পারতো, পুড়িয়ে দিতে পারতো, সেইটা সম্ভব হয় না। তো সেইটা, এই বিষয়টা হচ্ছে ফিউজ তার সম্পর্কে মোটামুটিভাবে একটা সাধারণ আলোচনা। এবার যে বিষয়টা বলার, যে এখানে দেখিয়েছি আমি, যে এটা হচ্ছে ফিউজ তারের রেটিং। ফিউজ তারের রেটিং আমাদের বাড়িতে লক্ষ্য করবি সবাই, যে কিছু ফিউজ আছে সেগুলো একটু ছোট ছোট, তার পাশে প্লাগটাও ছোট, সুইচটাও ছোট। আমার বাড়ির যে কোনো একটা ঘরে ঢুকলাম, সেই ঘরেতে একটা বোর্ডে কি থাকে, একটা বোর্ডে ফ্যান থাকে, বাল্ব থাকতে পারে, এর তো সুইচ আছে, এগুলো সব সুইচ আছে, বাল্ব আছে, টিউবলাইট আছে। তো এদের সঙ্গে যে ফিউজগুলো আছে দেখবি সেই বোর্ডেতে একটা ফিউজও আছে, সেই বোর্ডে একটা ফিউজ আছে। সেই ফিউজগুলো কীরকম, এই ফিউজটা কীরকম না, ছোট, দেখতে ছোট। এই ফিউজগুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার ফিউজ। তার মানে কি, তার মানে এই ফিউজটার মধ্য দিয়ে ও 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে অ্যালাউ করবে। 5 অ্যাম্পিয়ারের বেশি যদি কারেন্ট হয়
তাহলে এই ফিউজটা কেটে যাবে। এই যন্ত্রগুলো সেই রকম, এই যন্ত্রগুলো 5 অ্যাম্পিয়ারের কম কারেন্টেই চলে। এদের রোধ এমন এবং ওই যে 220 ভোল্ট বিভব পার্থক্য, এদের মধ্যে কারেন্টগুলো অনেক কম হয়। আবার যেগুলো খুব বেশি ক্ষমতার যন্ত্র, যেমন পাম্প, তারপর এয়ার কন্ডিশনার, তারপর ফ্রিজ হতে পারে, বড় ফ্রিজ হতে পারে। এইগুলো বেশি ক্ষমতার যন্ত্র, এবং বেশি ক্ষমতার যন্ত্র 220 ভোল্ট, এটা আমরা তো এইখান থেকে দেখতে পাবো যে P = V × I। তা ক্ষমতাটা, ভিটা হচ্ছে 220, ক্ষমতাটা যদি বেশি হয় তাহলে আইটা বেশি হতে হবে, তো তাদের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যায়। তাহলে সেখানে যদি 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগাই তাহলে কিন্তু অসুবিধা হবে। তখন আমরা সেখানে লাগাই না 10 অ্যাম্পিয়ার লাগাই না, আমরা লাগাই 15 অ্যাম্পিয়ার ফিউজ, আমরা সেখানে লাগাই 15 অ্যাম্পিয়ার ফিউজ। তার মানে ওই যে ফিউজগুলো দেখি বড়, দেখতে কিরকম হবে, বড়, সুইচটাও বড়, ফিউজটাও দেখতে বড়। এই 15 অ্যাম্পিয়ার ফিউজ এর অর্থ বোঝাই যাচ্ছে যে এই 15 অ্যাম্পিয়ার ফিউজটা ওর মধ্যে দিয়ে 15 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে অ্যালাউ করবে, এবং তার বেশি হলে তখন ওটা কাটবে। তা বেশি যে যন্ত্রগুলো সেগুলোতে বেশি কারেন্ট ড্র করে, সেই জন্য সেখানে 15 অ্যাম্পিয়ার ফিউজ। এখানে যদি 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগাতাম তাহলে ওটা হয়তো 8 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে সঙ্গে সঙ্গে তো ফিউজটা কেটে যেত। তাহলে ফিউজের রেটিংটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যে বিষয়টা আরেকবার বলে দিই, যে ফিউজটা লাগানো থাকে কোন তারে? ফিউজ লাগানো হয় লাইভ তারে। ফিউজটা লাইভ তারে কীরমভাবে লাগানো হয়? এটা লাগানো হয় শ্রেণী সমবায়ে। আর এই বিষয়টা তো আমরা আগেই বলেছি, ফিউজ তারের গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক কম এবং রোধাঙ্ক বেশি। তো এইটা ছিল ফিউজ তার সম্পর্কে আলোচনা। আর যে বিষয়টা বলছিলাম যে এখন ফিউজের পরিবর্তে এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। এর সুবিধাটা কি না, ফিউজ তার একবার যদি কেটে যায় তাহলে ওই এই অংশটা টেনে খুলতে হবে, তারপর এখানে তার কেটে গেছে সেটাকে স্ক্রু দিয়ে আটকানো আছে, সেটা খুলতে হবে, তারপর আবার এটাকে আটকে তারপর আবার এটাকে লাগাতে হবে। এখানে একটা অন্যরকম ফিউজও দেখানো হয়েছে, এরকম ফিউজ অনেক জায়গায় থাকতে পারে, এটাকে কার্টিজ ফিউজ বলে। তো কিন্তু এমসিবির অংশটা কি, এমসিবির ব্যাপারটা কি? এমসিবিতে একটা সুইচ থাকে, এরকম একটা সুইচ থাকে। নর্মাল অবস্থায় এই সুইচটা তোলা থাকে। এবার যদি কোনো গন্ডগোল হয় মানে যে কারণে ফিউজগুলো কাটতো, সেই ধরনের কোনো অসুবিধা যদি সার্কিটে দেখা যায়, তখন এই এমসিবির যে সুইচটা সেটা নিচে নেমে যায়। তাহলে তুই যদি সেই গন্ডগোলটাকে দূর করে তারপরে এই সুইচটা তুলে দিস, তাহলেই এটা আবার কাজ করতে শুরু করবে। কাজে এখানে ওই খুলে তার পাল্টে ওটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এইটা ছিল মোটামুটিভাবে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা। আর একটা বিষয়, এটা আমি বই থেকে পড়তে বলছি তোদেরকে বা সমস্ত ছাত্রদের, সেটা হচ্ছে যে আমরা আগে বাল্ব ব্যবহার করতাম, ভাস্বর বাল্ব বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যেগুলোকে আমরা 100 ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্ব এরকমভাবে ব্যবহার করতাম। কিন্তু তারপরে তো তোরাও হয়তো দেখে থাকবি যে তারপরে আমরা CFL বলে একটা লাইট আমরা ব্যবহার করতে শুরু করলাম, কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প বা টিউব লাইট। তার আগে আমরা টিউব লাইট, বাল্বের পরিবর্তে টিউব লাইট। আমরা জানি যে একটা 100 ওয়াটের বাল্বে যে আলো দেবে, একটা 40 ওয়াটের টিউব লাইটে তার থেকে বেশি আলো পাওয়া যায়। তারপর আবার CFL এলো, সেটা দেখা গেল যে 22 ওয়াট, 20 ওয়াট, 18 ওয়াট। সেই CFL আবার টিউব লাইটের সমানই আলো পাওয়া যাচ্ছে। আর এখন এসে গেছে LED, লাইট এমিটিং ডায়োড। এই LED দিয়ে তৈরি লাইট, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি। এগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে 10 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াট, সেইগুলোতেই এই 100 ওয়াটের বাল্ব বা 40 ওয়াট টিউব লাইটের তার থেকে বেশি আলো পাওয়া যায় বা ততটাই আলো পাওয়া যাচ্ছে। তো সেই জন্য এই যে আলো জ্বালানোর জন্য যে যন্ত্রগুলো, মানে যে যন্ত্রই বলা যেতে পারে, যে বাল্ব, টিউব লাইট, CFL বা LED যেগুলো আমরা ব্যবহার করছি, তাদের শক্তি ক্ষয় এবং তারা কতটা আলো দেয় তার একটা তুলনামূলক আলোচনা সমস্ত বইতে আছে, টেক্সট বইয়ে।
সেইটা তোদেরকে বই থেকে দেখে পড়তে বলছি আমি। সেখান থেকেই অল্প দু একটা প্রশ্নও আসতে পারে। এইটা মাথায় রেখে আমরা আজকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সাধারণ আলোচনা শেষ করলাম। এর মাঝে অনেক টিটবিটস সূক্ষ্ম প্রশ্ন আসবে, সেগুলো নিশ্চয়ই এই পড়তে পড়তে আমরা শর্ট আউট করতে পারবো। এর পরের দিন আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া, এটা যেমন তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া ছিল, কিন্তু তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি বা চুম্বকীয় ক্রিয়া, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব।